আজকে আমি আপনাদেরকে এমন একটা নতুন মিষ্টির রেসিপি দেখাবো। এই মিষ্টিটা আপনারা কোথাও কখনো খাননি। দুধ ভাজা বা দুধের গজা নরম তুলতুলে, মুখে দেবার সাথে সাথেই একদম মিলিয়ে যাবে। আর এই মিষ্টিটা এতটাই টেস্টফুল হবে, যদি আপনি বাড়িতে তৈরি করে কাউকে খাওয়ান, সে কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম নতুন একটা রেসিপি, যে রেসিপিটা একবার দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা টেস্টফুল। আশা করি এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই রেসিপিটায় আমি আজকে গজার রেসিপি দেখিয়েছি। খাস্তা গজা তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু দুধ গজা বা দুধ ভাজা যে বলা হয়, এই দুধ গজাটাকে আপনারা কোনোদিন খেয়েছেন? একবার যদি এই পদ্ধতিতে এই দুধ গজাটা তৈরি করেন, দেখবেন অন্য কোনো গজা খেতে আপনাদের আর ভালো লাগবে। দুধ গজাটা তৈরি করতে এমন কিছু বেশি উপকরণ লাগবে না, সামান্য দুধ আর ময়দা থাকলেই কিন্তু আপনারা বাড়িতে এটা অনায়াসে তৈরি করে নিতে পারবেন। তবে এখানে দুধ গজা বানানোর জন্য একটা মাপ তৈরি করতে হয়। দুধের যে মাপটা, এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। দুধের যদি সঠিক মাপটা দিয়ে যদি করা যেতে পারে, তাহলে দেখবেন এর কোয়ালিটিটা অনেক ভালো হবে। তো এখানে আমি একটা মাপ পদ্ধতি ব্যবহার করেছি, এই মাপ পদ্ধতিটা একবার ভালো করে দেখে নিন। তাহলে সবার প্রথমে দুধ ভাজা বা দুধের গজা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ মেজারিং কাপে মেপে গাই দুধ। আপনারা চাইলে এখানে প্যাকেট দুধও কিন্তু ব্যবহার করতে পারবেন। এবারে দেখুন, এই যে দুধটা আমি নিলাম, এটার কিন্তু সঠিক একটা ফুটিয়ে মারার মাপ কিন্তু অবশ্যই আপনাদেরকে নিতে হবে, কারণ এই সঠিকভাবে যদি না ফোটাতে পারেন দুধটা, বা কতটা গাঢ় করতে হবে, এর ওপরেই কিন্তু গজাটা একদম পারফেক্ট তৈরি হবে। সেজন্য দেখুন, আমি এখানে যে 2 কাপ কড়াই দুধ দিয়েছি, তার থেকে আমি 1 কাপ দুধ তুলে নিচ্ছি। তাহলে আমার কড়াই থাকছে 1 কাপ দুধ। তাহলে ওই যে 1 কাপ দুধটা আছে, ওই মাপের কিন্তু আমি ফুটিয়ে মারবো। একদম সহজ হিসাব। এটা আপনাদের মনের ভেতরে কোনো রকম টেনশন থাকবে না যে কতটা ফুটিয়ে আমাকে মারতে হচ্ছে। তার জন্য দেখুন, আমি একটা খুন্তি নিয়েছি, আর খুন্তির পেছন দিকে একটা গার্ডার লাগিয়ে নিয়েছি, বা সুতো লাগিয়ে নিতে পারেন। গার্ডার লাগিয়ে নেওয়ার পর ওই গার্ডারটাকে আমি যে দুধটা যে 1 কাপ আছে, আমি ওখানে মেপে প্রথমে দেখলাম, দিয়ে গার্ডারটাকে ওর মধ্যে সেট করে নিলাম। যতটা দুধ আছে, গার্ডারটা যেন একদম দুধের ওপরের দিকে ছুঁয়ে ছুঁয়ে থাকে। এই মাপটা আমাদের একদম পারফেক্ট রেডি। এই মাপেই আমি ফুটিয়ে কিন্তু দুধটাকে রেডি করে নেব। এর জন্য দেখুন, এই যে মাপটা, এটাকে আমি রেখে দিলাম। এবারে বাকি দুধটা যে আমি তুলে রেখেছিলাম, সেই দুধটা একসাথে আমি করে দিলাম। এখন আমার এখানে 2 কাপ দুধে আমি এসে গেছে। এবার এটাকে আমি ফুটতে দেবো। এটা কতক্ষণ ফোটাতে হবে বা কতটা ফুটিয়ে মারতে হবে, এই টেনশনগুলো যাতে আপনাদের না থাকে, একদম সহজভাবে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবারে দেখুন, এখানে একটা সিক্রেট উপকরণ আছে। এখানে আমি হাফ চামচের মতো অ্যারারুট বা কর্নফ্লাওয়ার নিতে পারেন। আমি একটু অল্প করে জলে গুলে এই দুধটার ভেতরে দিয়ে দেবো। আপনাদের মনে প্রশ্ন আসবে যে এটা কেন দেওয়া হচ্ছে। এটা সাধারণত দেওয়া হয় দুধটা ফোটানো বা গাঢ় করার সময় অনেক ক্ষেত্রে দেখবেন দুধটা একটু দানা দানা হয়ে যায় বা কেটে কেটে যায়। এটা যাতে না হয়, সেজন্য আমি অ্যারারুট পাউডারটা দিলাম। দেওয়ার পর দুধটাকে আমি লো টু মিডিয়ামভাবে আস্তে আস্তে ফোটাবো, আর ফুটিয়ে ফুটিয়ে মাঝে মাঝে আমি মাপটা দেখে নেব। এবার দেখুন, ফুটিয়ে একদম মাপটা আমি দেখে নিচ্ছি। দেখুন, আমি যে 1 কাপ দুধের যে মাপটা নিয়েছিলাম, সেটাই কিন্তু একদম পারফেক্ট এসে গেছে। দেখতে পাচ্ছেন গাঢ়টা এই দুধের মধ্যে ছুঁই ছুঁই এসে গেছে। তার মানে আর কোনো চিন্তা নেই, দুধ একদম পারফেক্ট রেডি। এই মাপটা থাকলেই কিন্তু দুধটা পারফেক্ট রেডি। এবারে নামিয়ে নিয়ে দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর আমি এখানে আরেকবার একদম সুন্দরভাবে দেখে নেব যে দুধটা 1 কাপে এসেছে কিনা। তার জন্য এখান থেকে দুধটাকে আমি ঘন দুধটাকে তুলে নিয়ে মেপে দেখাচ্ছি। দেখুন, একদম মেজারিং কাপে 1 কাপেই কিন্তু একদম দাঁড়িয়ে আছে, একদম পারফেক্ট মাপ। এবারে এটাকে আমি একটা কাঁচের বোলের মধ্যে নিয়ে এটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব। এটা ফেটিয়ে নেওয়ার পর আমি এটা রেখে দিচ্ছি, দিয়ে একটা চিনির রস তৈরি করে নিচ্ছি। এবারে এখানে দেখুন, একটা কড়াতে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো চিনি। 2 কাপ চিনির জন্য আমি এখানে জল ব্যবহার করব 1.5 কাপ। এখানে সাধারণত 2 কাপ চিনির জন্য 2 কাপ জল ব্যবহার করা হয়। প্রথমে আমি রসটাকে একটু মোটা করছি, আর তারপরে কিন্তু এটা আমি কেন মোটা করলাম সেটা আমি বলে দেব। তার আগে দেখুন, আমি এখানে এই যে রসটার মধ্যে 2টো ছোটো এলাচ দিলাম। দেওয়ার পর চিনির রসটা গুলে যাওয়ার পর আমি হাতে করে নিয়ে দেখছি যে রসটা কিন্তু একটু মিডিয়াম আছে। এই মিডিয়াম রসে কিন্তু রাখলে হবে না, এটা একটু পাতলা রস করাই ভালো। কিন্তু প্রথমে একটু মিডিয়াম রস করে নিলে একটা সুবিধা আছে, সেটা আমি পরে বলে দিচ্ছি। রসটা রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে একটা জায়ফল নিয়েছি। জায়ফলটা একটু গুঁড়ো করে এই দুধের মধ্যে দিয়ে দেবো। যদি আপনাদের জায়ফল না থাকে, সেক্ষেত্রে আপনারা ছোটো এলাচের গুঁড়োও দিতে পারেন। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি দুধ গজা বানানোর সময় এক্সট্রা উপকরণ দিতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে খোয়া ক্ষীরটা দিতে হবে। খোয়া ক্ষীরটা দিলেও কিন্তু এর টেস্টটা ভালো হবে। তবে এখানে আমি খোয়া ক্ষীরটা দিইনি, সাধারণত নর্মালভাবে আপনাদেরকে করে দেখাচ্ছি, একবার ভালো করে দেখে নিন। তবে এখানে এই যে খাবার সোডার ভাগটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। কীভাবে দিচ্ছি, কতটা দিচ্ছি, সেটা একবার ভালো করে দেখে নিন।
এবারে দেখুন এই দুধটার মধ্যে আমি 1 কাপ ঘন দুধের জন্য মেজারিং কাপের 1 কাপ ময়দাই প্রথমে দিলাম। এখানে দুধের যে ঘনত্ব থাকবে সেই অনুযায়ী কিন্তু ময়দাটা দিতে হবে, সেজন্য খুব বেশি পরিমাণ একবারে দিয়ে দিলে হবে না। প্রথমে 1 কাপ দিয়েছি, তারপরে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো খাবার সোডা বা বেকিং সোডা। এখানে সাধারণত 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিলেই হবে। এবারে এই দুধের সাথে ময়দাটাকে প্রথমে মাখবো। মাখতে মাখতে কনসিস্টেন্সিটা দেখছি যে খুব একটা শক্ত হচ্ছে না, নরম হচ্ছে। তার জন্য আমি আরও 1/2 কাপ ময়দা এতে অ্যাড করব, দিয়ে আমি মাখবো। কারণ এতে কোনো রকম জল বা দুধ অ্যাড করা যাবে না, শুধুমাত্র ওই ঘন দুধের যে রসটা থাকবে ওই রসের মধ্যেই ময়দাটাকে মেখে নিতে হবে। এবারে দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি যে আর একটু ময়দা দিলে ভালো হয়, কারণ হাতের মধ্যে জড়িয়ে যাচ্ছে। এজন্য আমি 2 চা চামচ আরও ময়দা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি দেখব যে ময়দাটা আমার পারফেক্ট হচ্ছে কিনা মাখাটা। যদি দেখি যে একদম পারফেক্ট হয়ে যাচ্ছে, আর কোনো ময়দা এখানে ইউজ করার কোনো দরকার নেই। কারণ দেখুন হাতের মধ্যে যখন দেখবেন আর লাগছে না, তখনই বুঝতে পারবেন যে ময়দাটা এর মধ্যে দুধের মধ্যে একদম পারফেক্ট আছে, এর থেকে বেশি দেবার কোনো প্রয়োজন নেই। এবারে মেখে নেবার পর এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রান্নার সাদা তেল। আপনারা চাইলে এখানে গাওয়া ঘিটাও কিন্তু দিতে পারেন। এবারে এই রান্নার সাদা তেলটা দিয়ে যখন মাখবেন, দেখবেন হাতে যখন জড়িয়ে যাচ্ছিল সেটা কিন্তু আর হবে না। একদম সুন্দরভাবে ময়দার মধ্যে এই ময়ানটা মিশে গেলেই এটা কিন্তু হাতে আর জড়াবে না, একদম পারফেক্ট হয়ে যাবে। তবে প্রথম অবস্থায় মনে হতে পারে যে একটু নরম আছে, সেক্ষেত্রে দেখবেন কিছুক্ষণ মিলে রাখলেই কিন্তু এটা অনেকটাই শক্ত হয়ে যাবে। এবারে দেখুন এই গজার পিসটা তৈরি করার জন্য যে প্রসেসটা আছে সেটা একবার ভালো করে দেখে নিন। এখানে আমি প্রথমে এই ময়দার ডোটিকে একটা জায়গার মধ্যে রেখে এটাকে আমি প্রেস করে করে একটু পাতলা করে নিচ্ছি, বা কতটা পাতলা করছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখুন এরকম প্রেস করে একটা বেলুনের সাহায্যে একটু ভালো করে বেলে নিতে হবে, তবে খুব বেশি পাতলা নয়, এরকম থিকনেস রাখলেই কিন্তু হবে। এইভাবে করে নেওয়ার পর আমি এটাকে একটু চৌকো আকারে শেপ দেওয়ার চেষ্টা করছি, কারণ চৌকো আকারে শেপ দিলে কী হবে যে আমি যেহেতু এটাকে চৌকোভাবে কাটবো বা স্কোয়ারভাবে, সেটা আমাদের সুবিধা হবে। এবারে দেখুন এইভাবে করে নেওয়ার পর আমি চারদিকের যে অংশটা আমি কিন্তু একটু স্কোয়ার করে নিচ্ছি। দেখুন এই যে স্কোয়ার করে নেওয়ার সময় দেখতে পাচ্ছেন যে সাইডের অংশগুলো বাদ হয়ে যাচ্ছে, ওই বাদ অংশগুলো দিয়ে কিভাবে আমি গজাটা আরও তৈরি করব সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখুন এইভাবে করে নেওয়ার পর আমি হাতে করে একটু চারিদিকটা সমান করে নিলাম। নেবার পর আমাকে গজাটা কাটতে হবে, আর গজাটা কাটার জন্য অবশ্যই ছুরিতে একটু তেল মাখিয়ে নেবেন। ছুরিতে তেল মাখিয়ে নিলে কী হবে, এই পিসগুলো কাটার সময় আপনাদের অনেক সুবিধা হবে, বা ছুরিতেও কিন্তু লেগে যাবে না। এবারে এইরকমভাবে স্কোয়ার শেপে আপনারা যেরকম সাইজ মনে করবেন সেইভাবে কিন্তু কেটে নিতে পারেন। এইভাবে কেটে নেওয়ার পর দেখুন এখানে যে ছাঁটটা আছে, ওই ছাঁটটা দিয়ে আমি কিভাবে করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে এটাকে যখন এর থেকে ছাড়াবেন তখন কিন্তু এটাকে হাতে করে একটু চারিদিকটা শেপ করে নেবেন সুন্দর, নাহলে কিন্তু এটা চারিদিকটা একটু উস্কো খুস্কো মনে হচ্ছে। এটাকে যদি আপনারা এইভাবে হাতে করে বা সাইডের অংশগুলো এইভাবে একটু প্রেস করে দেন, দেখবেন এই সাইডের অংশগুলো সমান হয়ে যাচ্ছে। এইভাবে করে নেওয়ার পর আমি এগুলো রেখে দিলাম। এবারে দেখুন বাকি যে ছাঁটটা পড়ে আছে সাইডের অংশগুলো, সেগুলোকেও কিন্তু আমাদেরকে কাজে লাগাতে হবে। তার জন্য এই প্রসেসটা দেখুন, এটাকে আমি হাতে করে একবার ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর একটা রোল তৈরি করছি, দিয়ে একটু প্রেস করে চ্যাপটা করে দিচ্ছি, মানে ওইটা যেরকমভাবে চ্যাপটা করেছিলাম সেই মাপেরই কিন্তু করলাম। এবারে এই সাইডের অংশগুলো এইভাবে কেটে নিচ্ছি যেমন কেটেছিলাম। দেওয়ার পর এটাকে আমি যতগুলো পিস হয় 2-3টে পিস হয় সেটা আমি করে নিলাম। আর ওই একইভাবে এর যে ছাঁটটা বাদ হচ্ছে সেটাকেও কিন্তু ওই একইভাবে করে নিতে হবে, বাকি অংশটা গোল করে পাকিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এবারে সবগুলো করে নেওয়ার পর আমি এগুলোকে ভেজে নেব। তো ভেজে নেবার জন্য তেলের টেম্পারেচারটা দেখুন একদম নর্মাল বা একটু হালকা টেম্পারেচারের তেলে ছাড়তে হবে। একটা দিয়ে দেখবেন যে একদম হালকা পিলপিল করে উঠছে, তখনই কিন্তু সব এই গজাগুলোকে এর মধ্যে ছেড়ে দেবেন। আর গ্যাসের টেম্পারেচারটা একটু লো করে রাখবেন, আর ছেড়ে দেওয়ার পর একটু হালকাভাবে ঝাঁকিয়ে দেবেন। তাহলে কী হবে, এগুলো সহজে ওপরের দিকে ভেসে উঠবে। আর একটা ছান্তায় করে এইভাবে প্রেস করে দেবেন, দিয়ে এগুলো যখন ভেসে উঠবে তখন কিন্তু এইভাবে ছান্তায় করে উল্টে পাল্টে, অন্ততপক্ষে আপনাদের বেশি টাইম লাগবে না, 5 থেকে 7 মিনিট উল্টে পাল্টে ভাজলেই দেখবেন এটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। আর এই গজার বিশেষত দেখবেন সাইডের অংশগুলো একটু ফাটা ফাটা হবে, এই ফাটা ফাটার জন্যই কিন্তু এর ভেতরে রসটা একদম সঠিকভাবে ঢুকবে। এইভাবেই কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে, তবে খুব বেশি লাল করবেন না, এরকম একটু হালকা কালার এলেই তখনই কিন্তু এগুলোকে তুলে রসে দিয়ে দিচ্ছি। যে রসটার মধ্যে দুধ ভাজাগুলো দেবেন সেই রসটা কিন্তু একটু গরম থাকতে হবে। এবারে দেখুন আমি বলেছিলাম যে প্রথমে আমি রসটাকে কিন্তু মিডিয়াম করেছি, কেন করেছি, অনেক ক্ষেত্রে দেখবেন যে এই গজাগুলো ভাজার সময়
একটু খাস্তা হয়ে যায়, অনেক ক্ষেত্রে হতেও তো পারে। সেই খাস্তাটা যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা যদি পাতলা রসে দিয়ে দেন তাহলে কিন্তু এটা খুব নরম হয়ে যাবে। সেজন্য প্রথমে একটু মোটা করে রাখলাম, হাতে করে নিয়ে দেখলাম যে এটা কিন্তু একটু শক্ত মনে হচ্ছে, সেজন্য এরকম উনুনে বসিয়ে একটু ফোটাবো আর 1 কাপ জল এখানে আমি অ্যাড করে দেবো। তাহলে আমাদের রসটা পাতলা হয়ে গেল। আর একটুখানি যদি 2-5 মিনিট ফুটিয়ে নেন তাহলে কিন্তু এর ভেতরে একদম রসটা সুন্দরভাবে ঢুকে যাবে, কারণ মোটা রসটা ঢুকতে দেরি হয়। একটু পাতলা করলে কি হবে, এটা সহজে এর মধ্যে ঢুকে যাবে। হাতে নিয়ে দেখবেন যে এরকম নরম হয়ে গেছে, তখন কিন্তু এটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন। একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলেই দেখবেন এর ভেতরে পারফেক্টভাবে রসটা কিন্তু একদম সুন্দরভাবে টেনে নিয়েছে। দেখুন কত সুন্দর, ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন রসটাও কিন্তু খুব একটা বাঁচেনি, বেশিরভাগ রস কিন্তু এর 90% রস কিন্তু এর ভেতরে ঢুকে গেছে। এটা ওই জন্যই কিন্তু নরম হয়েছে। দেখুন আমি কিন্তু হাতে করে নিয়ে আপনাদেরকে প্রেস করে করে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে, ভেতরে সঠিকভাবে রসটা ঢুকেছে কিনা। একদম পারফেক্টভাবে ভেতরে রসটা ঢুকেছে, একদম টিপলেই কিন্তু বেরিয়ে আসছে। এবারে দেখুন একটা পিস আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে ভেতরটায় কতটা রসালো হয়েছে বা কতটা নরম হয়েছে। এইভাবে তুলে নেওয়ার পর আমি একটা ছুরি করে এইভাবে মিডিল অংশটাই কাটবো, কেটে আমি দেখব ভেতরের অংশটা দেখুন একদম সুন্দরভাবে ভাজা হয়েছে আর ভেতরটাও কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে তৈরি করুন, এই পুজোর সময় কিন্তু রেসিপিটা করলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লাগে প্রত্যেকবারের মতো আমাকে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।